জনগণকে স্বস্তি দিতেই বাজেটে 7টি নিত্যপণ্যের উপর থেকে কর প্রত্যাহার, বললেন প্রধানমন্ত্রী। দেশে অস্থিতিশীলতা তৈরি বিরোধী দলের উদ্দেশ্য। হামের উপসর্গে আরো 5 শিশু মৃত্যুতে প্রাণহানি 650 ছুঁই। সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরো 796 জন। দেশকে দক্ষিণ এশিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ গন্তব্য বানাতে চায় সরকার। প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীল, টেকসই সরকার আর সব খাতে সুশাসন। পর্যটন নগরী কক্সবাজারে ভোর থেকেই টানা বৃষ্টি, বৈরী আবহাওয়ার মধ্যেই ছাতা মাথায় কিংবা কাক ভেজা হয়ে অপেক্ষায় নেতাকর্মীরা। উপলক্ষ প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন। বেলা 10:30 নাগাদ পৌঁছান সরকার প্রধান। উদ্বোধন করেন PM খালি ইউনিয়নের পাতালি খাল পুনঃখনন কার্যক্রম, যা 1979 সালে খনন করেছিলেন তাঁরই পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কক্সবাজারের দুঃখ, বাকখালী নদী থেকে এই খালের উৎপত্তি, যা পুনঃখননের মাধ্যমে শুষ্ক মৌসুমে থাকবে স্বাভাবিক জল প্রবাহ। প্রভাব পড়বে উৎপাদনের অর্থনীতিতে। পরে পথসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোটের কালির দাগ মোছার আগেই খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা চিকিৎসা ব্যয় কমানোর মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছে সরকার। জানান, 7টি পণ্যের উপর কর প্রত্যাহার করায় বাজেট ঘোষণার পরও নিত্যপণ্যের দাম বাড়েনি। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। সরকার প্রধান বলেন, দেশের মানুষকে ভালো রাখতেই এই বাজেট প্রস্তাবনা, কিন্তু বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। জনগণই বিএনপির বড় শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে তার সরকার। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব, এবং এই কাজের মাধ্যমে আমরা চেষ্টা করব, সর্বোচ্চ শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করব এই দেশের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। পরে প্রধানমন্ত্রী সফর করেন ডুলা হাজরা সাফারি পার্ক, চকরিয়ার মালুমঘাটে উদ্বোধন করেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির। হাম এবং উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় আরো 5 শিশু মৃত্যু হয়েছে। সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছেন 733 জন। এর মধ্যে ময়মনসিংহে মারা গেছে 1 জন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখনো পর্যন্ত এই জেলায় হাম ও উপসর্গে প্রাণ গেছে 50 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 19 জন। বর্তমানে চিকিৎসাধীন 100 জন রোগী। রাজশাহীতে মারা গেছে আরো 1 শিশু। সিলেটে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 38 জন, চিকিৎসাধীন 278 জন। হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট হওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী এবং স্বজনদের। তবে হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান চিকিৎসকদের। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ গন্তব্য বানাতে চায় সরকার। সেজন্য রাজনৈতিক স্থিতিশীলতা, টেকসই সংস্কার আর আর্থিক সহ সব খাতে সুশাসন নিশ্চিত করার কথা জানিয়েছেন নীতি নির্ধারকরা। পাশাপাশি রাজনৈতিক প্রতিশ্রুতি, নীতি কৌশল বাস্তবায়িত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে আলাদা কমিশন গঠন করছে সরকার। আঞ্চলিক সংযোগ ও সহযোগিতা বাড়ানো বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তারা। অর্থনৈতিক কূটনৈতিক বিষয়ক সম্মেলনে উঠে আসে এসব প্রসঙ্গ। বাণিজ্য ও প্রবৃদ্ধি বাড়াতে অর্থনৈতিক কূটনীতি কিভাবে কাজ করবে সেই পথ নকশা খুঁজতে এই সম্মেলন। আয়োজক পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডা। সরকারের মন্ত্রী, উপদেষ্টা আর সিনিয়র কর্মকর্তা ছাড়াও এতে যোগ দিয়েছিলেন ঢাকার বিদেশি মিশন ও উন্নয়ন সংস্থার প্রধান এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উদ্বোধনী অধিবেশনেই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন বিডা চেয়ারম্যান। পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেন কিভাবে কূটনীতিতে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন তথা বিদেশি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা। We fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. এ সময় জনগণের কল্যাণ দলের ও সরকারের অগ্রাধিকার বলে জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী। To transform Bangladesh into a self-reliant, resilient, industrial country where every citizen is offered a fair share in prosperity and dignity. পররাষ্ট্র সচিবের সঞ্চালনায় প্রথম অধিবেশনে বিনিয়োগ ও অর্থনীতির সাথে কূটনীতির সম্পর্ক নিয়ে আলোচনা করেন নীতি নির্ধারকরা। সে সময় আসে কানেক্টিভিটি বাড়ানোর পাশাপাশি সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার। We must be capable, we must have competencies built in to translate this regional cooperation and connectivity into tangible trade agreements. We are actually trying to build a bridge between the investors, our development partners, our friends. We facilitate the private sector, the NGO and the development partners to play their role and ensure that we achieve the ultimate goal, which is the empowerment and integration of all the communities in Bangladesh's development. অপর অধিবেশনে সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে কিভাবে নীতি সমন্বয় করা হবে তার ব্যাখ্যা তুলে ধরেন অর্থমন্ত্রী। None of the financial institutions in Bangladesh are going to have any political appointment. But it's difficult to find good professionals, I have to admit. We are going to have a task force who will oversee this deregulation that we have promised and recommended. এই সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে পার্টনার এঙ্গেজমেন্ট নোট জমা দেওয়ার আহ্বান জানান উদ্যোক্তারা। এর ভিত্তিতে আগামীতে আরো আলোচনা করে করণীয় নির্ধারণ করবে সরকার। অবশেষে নির্মিত হতে যাচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়ায় নতুন ডুয়েল গেজ রেলপথ। এতে 114 কিলোমিটার অতিরিক্ত পথ যাতায়াত করতে হবে না উত্তরাঞ্চলের 13 জেলার প্রায় 3 কোটি মানুষকে। যাত্রার সময়ও কমবে প্রায় 3 ঘন্টা। প্রস্তাবিত 12,500 কোটি টাকার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর আগামী জুলাই স্থাপন করবেন প্রধানমন্ত্রী। নির্মাণ কাজ শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এতদিনে কাজ শেষ হওয়ার কথা ছিল সিরাজগঞ্জ বগুড়া রেলপথের। অর্থায়নের আশ্বাস দিয়েছিল ভারত, কিন্তু অর্থায়নের দীর্ঘসূত্রিতার পথ ধরে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেষ পর্যন্ত প্রকল্প থেকে সরে যায় ভারত। শপথ করিতেছি যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে গতি পেয়েছে উত্তরাঞ্চলের রেলযাত্রীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রকল্পটি। এরই মধ্যে ভূমি অধিগ্রহণের চুক্তি সম্পন্ন হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এটা অর্থায়ন করবে আমাদের। এটি ডিপিপি প্রায় শেষ পর্যায়ে, এখানে অনুমোদিত হওয়ার পরে এটি টেন্ডার হবে। জুলাইয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উনি ফলক উন্মোচন করলেই বাকি মাটি ভরাটের কাজ এবং অন্যান্য টেন্ডারিং এর যে কাজগুলো তারা রেল বিভাগ শুরু করবে। সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথটি হবে 76 কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের 13 জেলার রেলযাত্রীদের পথ কমবে প্রায় 112 থেকে 114 কিলোমিটার। যাত্রার সময়ও কমবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। আমরা এখন যদি ঢাকা থেকে যেতে চাই, রেল লাইন এদিক দিয়ে ঘুরে টুরে কিন্তু ওইদিকে এই সব জেলা ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, সব জয়পুরহাট, সবগুলো কিন্তু অনেক ঘুরে যেতে হচ্ছে। কাজে এইখানে যদি এটা করি, এই 112 কিলোমিটার যে ঘুরে যাচ্ছে, এই সময়টা কমে যাচ্ছে অনেকটুকু। রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগের শুধুমাত্র রাজশাহী এবং পাবনা জেলা ব্যতীত ওইখানে 5 জেলা আর ওইখানে 8 জেলা, 13 জেলার 2 কোটি মানুষ বা 3 কোটি মানুষ এই সুবিধা ভোগ করবে। তবে এই প্রকল্পের বগুড়া অংশে কিছুটা পরিবর্তনের জন্য প্রস্তাব দেয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। নতুন প্রস্তাবে গুরুত্ব দেয়া হয়েছে শহরের অসহনীয় যানজট নিয়ন্ত্রণের উপর। সম্ভাব্যতা যাচাই শেষে সংশোধনী প্রস্তাবটি পাশ হলে সরানো হতে পারে শহরের রেল স্টেশন ও রেলপথ। সেক্ষেত্রে রানীরহাট জংশন থেকে নতুন 15 কিলোমিটার রেলপথ হবে গাবতলী পর্যন্ত। এতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার উত্তর ও দক্ষিণ 2 অংশের মানুষই পাবে রেল সুবিধা। স্থানীয় সরকার বিভাগের মাননীয়
প্রতিমন্ত্রী আমার কাছে একটি আধা সরকারি পত্র প্রেরণ করেছেন। যেই নতুন প্রস্তাবনাটা পেয়েছি আমরা আধা সরকারি পত্র, এটি আমরা পরীক্ষা নিরীক্ষা করে যেটা প্রকল্পের জন্য এবং জনস্বার্থে এবং সব দিক বিবেচনায় যেটা বিবেচনা প্রসূত হয় আমরা সেরকম দিকেই এগোবো বলে ভাবছি। বগুড়া রেল স্টেশন একটা বড় পরিসীমা নিয়ে গঠিত। এই রেল স্টেশন যদি রানীরহাট জংশনে স্থানান্তরিত হয় তাহলে ওই জায়গাটা কিন্তু আমরা বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে শহরের যানজট কিন্তু আরেক দিক থেকে মুক্তি পাবে। প্রকল্পের বর্তমান ব্যয় 12,442 কোটি টাকা। সংশোধিত প্রস্তাব গৃহীত হলে যোগ হবে আরো প্রায় 1,500 কোটি টাকা। তবে যানজট বিবেচনা করে নতুন প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে বগুড়াবাসী। 24 ঘন্টায় দেখা যায় 4 ঘন্টা 5 ঘন্টায় এই রেল লাইনের কারণে এটা জামই থাকতে হয়। এমনি রাস্তা ছোট, জ্যাম হয়ে যায়। প্রস্তাবিত প্রকল্পটির মেয়াদ 2031 সালের জুলাই পর্যন্ত নির্ধারিত রয়েছে। তবে রেলপথ মন্ত্রণালয় আশা করছে এর আগেই শেষ হবে সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণের কাজ। বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, এই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি বলেন, ইতিহাসে বাঙালির পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি, আর ইতিহাস বিকৃতির চেষ্টা শেষ পর্যন্ত টেকে না। তথ্যমন্ত্রী জানান, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন পরিচ্ছন্ন ম্যান্ডেটের ভিত্তিতে পরিচালিত হচ্ছে, তাই কেউ কৃত্রিম বয়ান দাঁড় করানোর চেষ্টা করলে সরকার তা নিয়ে মান অভিমান বা আক্রোশ পোষণ করে না। তিনি আরো বলেন, ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে ভাষাগত মিল থাকলেও সাংস্কৃতিক মনোজগতে বাংলাদেশের নিজস্ব স্বতন্ত্র রয়েছে। সরকার সঠিক ইতিহাসকে বয়ান হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। এবং এই কাজ যদি তারা করতে পারে তাহলে বাংলা 56,000 বর্গ মাইলের কোন বাঙালিকে বাঙালিত্বের সার্টিফিকেট নেওয়ার জন্য সীমান্তের উপরে গিয়ে কলকাতা অথবা কারো কাছে ধার করতে হবে না। ঐতিহাসিকভাবে নৃতাত্ত্বিকভাবে এই দেশের জন্ম নেওয়া বাঙালি আমরা। গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে বাজেট বাস্তবায়ন করা সম্ভব না, এমনটাই বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে ভোলায় দলীয় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গোলাম পরোয়ার অভিযোগ করেন, জুলাই সনদকে অস্বীকার করে জনগণের বিরুদ্ধে অবস্থান করছে সরকার। আবার দলীয় নেতা কর্মীদের সুবিধার জন্য উচ্চবিলাসী বাজেট পাশ করার চেষ্টা চলছে। এ সময় ভোলায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা। আপনি জ্বালানির দাম বাড়িয়েছেন, পরে এসে আবার বিদ্যুতের দাম বাড়ালেন। কি করে আপনি জুলাই সনদকে অস্বীকার করে আপনারা যেমন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আবার এই দলীয় কর্মীদের সুবিধা এবং লুটপাটের জন্য উচ্চাভিলাষী বাজেটে যদি আপনি জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে জোর করে পাশ করে নেন, তাহলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। শুক্রবার রাতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে নিজ শহর চট্টগ্রামে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান। সেখান থেকে বাসায় ফেরার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে মারধর করে থানায় নিয়ে যান। এরপর নগরীর খুলশী থানায়ও হেনস্থার শিকার হয়েছেন এই অফ স্পিনার। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের সংগঠন কোয়াবো বিবৃতি দিয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবেও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং অন্যান্য পরিচালকরাও। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন নাইমের সতীর্থরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সভাপতি তামিম ইকবাল লিখেছেন, নাইম তার সঙ্গে যোগাযোগ করার সাথে সাথেই তিনি ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি অন্য পরিচালকদেরও পাশে পেয়েছেন নাইম। সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিবি ডিরেক্টররা। নাইমের সঙ্গে ঘটা ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে মুশফিকুর রহিম লিখেছেন, এই ঘটনা তাকে ব্যথিত ও লজ্জিত করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক লিটন দাসকেও পাশে পাচ্ছেন নাইম। লিটন লিখেছেন, এই ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এদেশের কোনো নাগরিকেরই এমন আচরণ প্রাপ্য না। এই ঘটনায় বিচার চেয়েছেন মুসাদ্দেক, ইমন, মেহেদীদের মতো বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে আশরাফুল, হান্নান, নাজমুলদের মতো সাবেক ক্রিকেটাররাও।
যদিও এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। শুধুমাত্র আইন প্রণয়নই যথেষ্ট নয়, দরকার বাস্তবায়নও। পিতামাতার ভরণ পোষণ আইনের বাস্তবায়ন যেমন দরকার, তেমনি প্রয়োজন পারিবারিক সামাজিক মূল্যবোধের বিস্তার। এই মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল। ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি বলেন, সামাজিক সচেতনতা প্রয়োজন, নতুবা শুধু আইন দিয়ে মা বাবার অধিকার সুরক্ষিত করা অসম্ভব। ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ, বিতর্কের বিষয় পিতামাতার অধিকার বাস্তবায়নে ভরণ পোষণ আইন। প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ বদরুদ্দোজা বাদল বলেন, পারিবারিক বন্ধন দৃঢ় করা গেলে কমাতে পারে অমানবিক ঘটনা। পাশাপাশি এই আইনে হওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে হবে। শুধু আইন করলেই হবে না, আমাদের কিন্তু দেশে অলমোস্ট সব সেক্টরে সব রকম আইনই আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আইনের কার্যকারিতার ভীষণ অভাব। আইন প্রয়োগের জন্য, আইনের কার্যকারিতার জন্য সামাজিক সচেতনতা অবশ্যই দরকার। পারিবারিক বন্ডিং সেটা অবশ্যই বাড়ানো দরকার। ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি বলেন, বাজেটে সিনিয়র সিটিজেনদের ট্রেনে ভাড়া মওকুফ আর মেট্রো রেলে 25% ছাড় দেওয়ার ঘোষণা তাদের সম্মানিত করবে। 2013 সালে যে আইনটি করেছি সেই আইনের মধ্যে মা বাবার সুরক্ষার কথা বলা হয়েছে, কিন্তু সেই সুরক্ষার আইন দিয়ে কিন্তু আমরা করতে পারবো না। আমরা যদি সামাজিক সচেতনতা তৈরি না করি, আমরা 2013 সালের বাবা মার ভরণ পোষণ আইনকে যদি আমরা গণমাধ্যমের মাধ্যমে ক্যাম্পেইন না করি, আমরা যদি জনগণের মধ্যে ভয়েস রেইজ না করি, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই আইন দিয়ে মা বাবার সুরক্ষা সেটি আমরা করতে পারবো না। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে হারিয়ে বিজয়ী হয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ 2026-এর খসড়া নিয়ে মতবিনিময় সভা শনিবার ডেইলি স্টার সেন্টারে এই আয়োজনে অংশ নেন সাংবাদিক, সম্পাদক, গবেষক ও অধিকার কর্মীরা, যেখানে স্বাধীন ও স্বচ্ছ গণমাধ্যম কমিশনের প্রয়োজনীয়তা এবং সরকারের কাছে এই নিয়ে প্রত্যাশা তুলে ধরেন বক্তারা। আমরা আশা করছি এটা আমাদেরকে সহযোগিতা করবে। বারবারই গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গুরুত্ব আরোপ করেন বক্তারা। একই সাথে অপসাংবাদিকতার বিরুদ্ধেও তোলেন আওয়াজ। বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় কমিশন যেন স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে স্পষ্ট হতে হবে জবাবদিহিতার জায়গাটিও। সাংবাদিকের অধিকারটা নিয়ে খুবই বেশি কথা বলি, কিন্তু যারা জার্নালিজমের শিকার হচ্ছেন, প্রতিদিন মিথ্যার শিকার হচ্ছেন, তাদের আসলে রাইটস এর ব্যাপারে কেউ একটা কথা বলে না। ফুল অফ কারাপশন এভরি লেয়ারে এখানে চলতেছে। আর একটা কমিশন করলেন, সেই কমিশন যদি ওই একই রোগে অসুস্থ থাকে, তাহলে ইউ উইল নট গেট সামথিং বেটার ডেলিভারি ফ্রম দ্যাট ইদার। বাংলাদেশে প্রেস যতবার আন্ডার অ্যাটাক হয়েছে, কোনোদিন প্রেস কাউন্সিল থেকে কোনো স্টেটমেন্ট এসেছে বলে আমার জানার মধ্যে কোনো রেকর্ড নাই। তো সেটাও কিন্তু একটা পুনর্বাসন কেন্দ্রই হয়েছিল। তো এটা যেন আবার পুনর্বাসন কেন্দ্র না হয়। সাংবাদিকতায় কপিরাইট সুরক্ষার দুর্বলতা নিয়েও কথা বলেন বক্তারা। বলেন, অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ব্যাহত হবে। কপিরাইটটা একটা বড় ইস্যু আসছে, যে মুহূর্তের মধ্যে কপি হয়ে যায়। কে কাকে কপি করছে এটা বের করার জন্য একজন লোক নিয়োগ করতে হয়, যে আসলে প্রথমে কে করলো এটা। এই জায়গায় আমি মনে করি যে কিভাবে কাজ করতে হবে, যে নতুন পলিসি হবে সেখানে এটাকে জোর দেয়া। মানুষ কিন্তু ঢাকার বাইরে জানে না যে ওদেরকে বেতন দিতে হয়, ওরা যে বাইক চালায় সেটা কোথায় পায়। তো এমন পরিস্থিতি আসলে দিন দিন কিন্তু এটা খারাপের দিকে যাচ্ছে। মালিকের স্বচ্ছতা যদি ঠিক থাকে এবং এডিটোরিয়াল জায়গাটা যদি ঠিক থাকে, তখন অটোমেটিকলি এই অপসাংবাদিকতাকে মানুষ পরিত্যাগ করবে। আলোচকদের মতে, শূন্য থেকে শুরু না করে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলোকে সামনে রেখে এগোনো উচিত সরকারকে। তাহলে নতুন ভাবে কমিশন গঠনে হবে না দীর্ঘসূত্রতা। এই কমিশন সম্পর্কে আমাদের আসলে খুব স্পষ্ট অবস্থান গ্রহণ করা দরকার এবং প্রোঅ্যাক্টিভ, সক্রিয়ভাবে উদ্যোগী ভূমিকা গ্রহণ করা দরকার।